শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করছি আমি, এবং এমনটাই আশা করি যে তোমরা এখন পর্যন্ত সবাই নিরাপদে আছো। শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। এই অধ্যায়ের আজকের যে আলোচনা বা এই অধ্যায়ে যে আলোচনাগুলো করা হয়েছে, এটা তোমাদের সবচেয়ে বেশি সহজ একটি অধ্যায়। এ পর্যন্ত যা পড়ে এসেছো বিগত যে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর চাপের প্রভাব, তাপের প্রভাব, অবস্থা ও চাপ, তারপর বলের অধ্যায়টা মোটামুটি ইজি, কিন্তু এর আগের যে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় পড়েছো তার তুলনায় অনেক সহজ। এটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই এটাকে পানির মতন সহজ মনে হবে, এবং পান্তা ভাত করে খাওয়া যাবে। আমরা পান্তা ভাতে, মাছে ভাতে বাঙালি বলি না, আমরা পান্তা খেতে অভ্যস্ত। পান্তা আমার খুব পছন্দের একটি খাবার, এই জন্য পান্তার নামটি আসলো। হ্যাঁ, তো বৈশাখ মাসে আমরা পান্তা ভাত খেয়ে থাকি। কিন্তু যাই হোক, এই অধ্যায়টি খুব সহজ। এখানে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো একেবারেই সহজ কথা। তোমরা ছোটবেলা থেকে, ছোট ক্লাস থেকে, অর্থাৎ 6-7 থেকে পড়ে আসছো। শব্দ কি, তরঙ্গ কি, শব্দটা তো কমন বিষয়, তরঙ্গটা একটু আনকমন, তারপরেও জেনেছো তো, জানো তো এটা। তো আজকে এই অধ্যায়ের আমি দুটো ক্লাস নেব, একটা তরঙ্গের উপরে এবং আরেকটি শব্দের উপরে, ঠিক আছে? আজকে যে বিষয়ে কথা হবে, আজকে কেবলমাত্র তরঙ্গ নিয়ে কথা হবে। তো চলে যাই আমরা আলোচনায়। তরঙ্গ কি? তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি টপিকস প্রতিদিনের নেই, মানে আমার এটা তো রুটিন মাফিক একটি কাজ, তাই না? কি কি নিয়ে কি কি কথা হবে। তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকার, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। এখানে যে রাশিগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণস্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, দশা, বিস্তার, অনেক কিছু, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ ইত্যাদি। নিচে আছে কি? নিচে আছে পর্যায়কাল ও কম্পাঙ্কের মাঝে একটি সম্পর্ক নির্ণয়কারী সূত্র আছে, এবং তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে একটি সম্পর্ক নির্ণয়কারী সূত্র আছে। এই মোটামুটি আজকের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমেই জানতে চাই তরঙ্গ কি। তরঙ্গ কি এটা তোমরা জানোই। তরঙ্গ হলো একটি পর্যায়বৃত্ত গতি। আমরা দ্বিতীয় অধ্যায়ে, গতির অধ্যায়ে পড়ে এসেছি গতি, 5 প্রকার গতির কথা আমরা জেনেছি, তাই না? সেখানে অনেক প্রকার গতি আছে। এই গতির ভিতরে একটা গতি হলো কি? পর্যায়বৃত্ত গতি। তো এই পর্যায়বৃত্ত গতি থেকে আমরা যে সংজ্ঞাটা পেয়েছিলাম, যে এটা কি করে, একটি পূর্ণ স্পন্দনে অর্ধেক সময় কি করবে, একদিকে যাবে, বাকি অর্ধেক সময় উল্টা দিকে যাবে। এই যে তার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মূলত তরঙ্গেরই। এ কারণে বলা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি বা পর্যায়বৃত্ত স্পন্দন, ঠিক আছে? স্পন্দন, কম্পন তোমরা যাই বলতে পারো। তাহলে সহজ কথায় আমরা কি, তরঙ্গ এক প্রকার পর্যায়বৃত্ত স্পন্দন বা পর্যায়বৃত্ত গতি অথবা পর্যায়বৃত্ত কম্পন, যেটা তোমাদের খুশি দিতে পারো। এই তরঙ্গ কি করে? এই তরঙ্গ মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করে বা কম্পিত করে। এই কম্পিত বা আন্দোলনের মাধ্যমে তরঙ্গ তার স্থান ত্যাগ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। তাহলে এই সংজ্ঞাটাকে যদি আরেকটু মডিফাই করে বলা যায়, তাহলে সংজ্ঞাটা এমন হবে, মানে তরঙ্গের সংজ্ঞাটা এমন হবে যে তরঙ্গ এক ধরনের পর্যায়বৃত্ত স্পন্দন, যা মাধ্যমের কণাগুলো কম্পনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি ও তথ্য সরবরাহ করে বা সঞ্চালন করে। ইজি। তাহলে তরঙ্গ কি? তরঙ্গের সংজ্ঞা জানলাম, তাই না? তরঙ্গ দেখতে কেমন? তরঙ্গ দেখতে কেমন, তাই না? তাহলে আমরা একটু চিত্রে যাই।
তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, মানে অতটা সুন্দর হয় নাই, তারপরে একটু চেষ্টা করলাম। তরঙ্গ এইরকম দেখতে হতে পারে, আরেকটা হতে পারে কি এই হলো আমি দুই প্রকার তরঙ্গ অঙ্কন করেছি। এই তরঙ্গের মানে দেখতে যে ধরনের হয় চিত্র আকারে, সেটা এইরকম। দুটো ছবি অঙ্কন করেছি, এটা আমি একটু পরে কথা বললে তোমরা বুঝতে পারবা। তো তরঙ্গ বৈশিষ্ট্য আগে জানি, তরঙ্গের বৈশিষ্ট্য কেমন। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। এরা কি করে, পর্যায়বৃত্ত, এরা বলতে আমরা প্রথম বৈশিষ্ট্যে বলেছি কি এরা পর্যায়বৃত্ত স্পন্দন। তাহলে তরঙ্গ এক প্রকার পর্যায়বৃত্ত স্পন্দন, গতির সঙ্গে তুলনা করতে পারি বা স্পন্দনের সঙ্গে তুলনা করতে পারি, পর্যায়বৃত্ত স্পন্দন। দ্বিতীয়ত, তরঙ্গের উপরিপাতন ঘটে। তৃতীয়ত, তরঙ্গের অপবর্তন ঘটে। চতুর্থত, তরঙ্গের সমবর্তন ঘটে। এখন তোমরা যদি বলো যে স্যার এই উপরিপাতন কি, সমাবর্তন কি, অপবর্তন কি, ব্যতিচার কি, এই বিষয়গুলো না মূলত তোমার ইন্টারমিডিয়েটে পাবা তোমরা। এই কারণেই তোমাদের বইয়ে এতটা ডিটেলস দেওয়া নাই। ইন্টারমিডিয়েটে গেলে এই বিষয়গুলো তো জানবা, এবং যদি অনার্স লেভেলে যাও তাহলে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এগুলো নিয়ে পরীক্ষাই করতে পারো, তখন একেবারে ক্লিয়ারলি বুঝবা। যেহেতু তোমরা প্রাথমিক ধারণা নিয়ে যাচ্ছ, তো এ কারণে তোমাদেরকে হালকা টাচ করে দেওয়া হয়েছে। যেমন ক্লাস 8-এ তোমরা বিজ্ঞান বইয়ের বিভিন্ন বিষয়ের উপরে টাচ নিয়ে এসেছো। একটা বিজ্ঞান বইয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু টাচ নিয়ে এসেছো, এবং ক্লাস 9-10-এ এসে দেখছো যে প্রত্যেকটা সাবজেক্টে আবার আলাদা আলাদা ভাগ হয়ে গেল। 8-এ যা শিখেছো তার সাথে একটু বেশি শিখলাম। ঠিক একই রকম এই তরঙ্গের অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, উপরিপাতন, এই বিষয়গুলো অনার্স লেভেলে গেলে একেবারে ফুললি ক্লিয়ারলি জানতে পারবা তোমরা। যাই হোক, বৈশিষ্ট্যগুলো বললাম। তরঙ্গের প্রকার, তরঙ্গ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। দুই প্রকার কি কি? এক নম্বর হলো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটি হলো অনুপ্রস্থ তরঙ্গ। আমি যখন অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের এক্সাম্পল দিব, কথা বলবো, তখন তোমরা এই তরঙ্গের চিত্রটা আরো একটু সহজে বুঝে নিতে পারবা। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। এই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ হলো এমন এক ধরনের তরঙ্গ যাদেরকে আইডেন্টিফাই করা হয় বা যাদেরকে সংজ্ঞায়িত করা হয় অথবা এক্সপ্লানেশন দেওয়া হয় তাদের কম্পনের দিকের সঙ্গে তুলনা করে। অর্থাৎ কম্পন যে তরঙ্গটা আছে, তরঙ্গটা একটি মাধ্যমকে আন্দোলিত করে। আমি সংজ্ঞাতে বলেছিলাম কি তরঙ্গ এক প্রকার পর্যায়বৃত্ত স্পন্দন বা কম্পন, যা মাধ্যমের কণাগুলোর আন্দোলনের মাধ্যমে তথ্য এবং শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে। এই যে মাধ্যমের কণাগুলোর আন্দোলন বা কম্পন, এই মাধ্যমের কণাগুলো যেভাবে আন্দোলিত হয়, যেভাবে কম্পিত হয়, তার উপর নির্ভর করে এই তরঙ্গ দৈর্ঘ্য
এই তরঙ্গকে কি করা হয়েছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো ভাগ হলো কি অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কি ঘটে, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে যেটা ঘটে, মাধ্যমের যে কণাগুলো আছে সেগুলো মাধ্যমের দিকের তরঙ্গের দিকের সঙ্গে কম্পিত হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো সেই তরঙ্গ যে তরঙ্গে মাধ্যমের কণাগুলা তরঙ্গের দিকের সঙ্গে একই দিকে কম্পিত হতে থাকে, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ। সংকোচন এবং প্রসারণ আমরা যদি এরকম একটি তোমরা বাসায় যদি কখনো দেখে থাকো, আমি এই যে এরকম শব্দের উৎপন্ন তোমরা সম্ভবত ক্লাস 7 এটা পড়েছো, শব্দ কিভাবে উৎপন্ন হয়। এখন এইরকম একটি দণ্ডকে যদি আমরা এখানে কি করেছিলাম, এইখানে করেছিলাম হলো হাতুড়ি দিয়ে আঘাত করেছিলাম, তাই না? হাতুড়ি দিয়ে যদি আঘাত করি তাহলে এই দুটো দণ্ড কি করে, ভাইব্রেট করে, একবার এদিকে আসে একবার এদিকে যায়। অর্থাৎ এই দণ্ড দুটো কি করে, একবার এদিকে আসে একবার এদিকে যায়, কিন্তু সে তার নিজের জায়গা কখনো ত্যাগ করে না, জায়গা ত্যাগ করে না। অর্থাৎ আমি এইটাকে হাতুড়ি দিয়ে আঘাত করলাম, সে তখন কি করলো, এইভাবে কম্পন শুরু করলো, কিন্তু তার জায়গাটা বদলাচ্ছে না। এই যে সামান্য পিছনে সংকোচন প্রসারণ, তাহলে আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার যে কথার স্পিড, আমার যে এনার্জি নিয়ে বের হচ্ছে কথাগুলা, তাহলে বায়ু মাধ্যমের যে কণাগুলা একবার সামনে যাচ্ছে আবার পিছনে আসছে, সামনে যাচ্ছে পিছনে আসছে। এই যে সংকোচনের প্রসারণ, সামনে যাচ্ছে পিছনে আসছে, আবার আবার শব্দ যাচ্ছে কোথায়, সোজাই যাচ্ছে, তাই না? এই যে তরঙ্গের যে দিক এবং মাধ্যমের কণাগুলা যে সংকোচন প্রসারণ একই দিক বরাবর হচ্ছে, এই কারণে এদেরকে বলা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে সংজ্ঞাটাকে ইজিলি এখন তোমরা সাজায় নিতে পারবা। আমি আরেকবার বলে দিচ্ছি, যে তরঙ্গের তরঙ্গস্থিত কণাগুলা অথবা যে তরঙ্গের মাধ্যমের কণাগুলা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য ও শক্তি সঞ্চালন করে থাকে, সেই সকল তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, একে অনেক সময় আর্ট তরঙ্গ বলা হয়। কি বলে, আর্ট তরঙ্গ। এবার এই অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পলটা দেখো। এই যে আমি বলেছিলাম যে আমি যখন কথা বলবো তখন হয়তো চিত্রটা তোমরা ইজিলি আরো বুঝতে পারবা। এবার দেখো, এই যে মাধ্যমের কণা কি করলো, এইখান থেকে একবার সংকোচন হলো, এইখানে একবার সংকোচন হলো, এইখানে একবার সংকোচন হলো, এইখানে একবার সংকোচন হলো। অপরপক্ষে এইখান থেকে এইটুকু প্রসারণ, এইখান থেকে এইটুকু প্রসারণ, এইখান থেকে এইটুকু প্রসারণ। তাহলে একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সংকোচন এবং এটা প্রসারণ। তাহলে মাধ্যমের কণাগুলা কি করলো, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শক্তি এবং তথ্য এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করছে। এই জাতীয় তরঙ্গকে বলা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন আমরা কথা বলি, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্প্রিং একবার টেনে যদি করি, ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা যাওয়া আসা করবে, তাহলে স্প্রিং এর এই কম্পনটা, এই ওয়েভটা হলো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার চলে যাব আমরা কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গটা কেমন? অনুপ্রস্থ তরঙ্গটা মাধ্যমের যে কণাগুলোর কম্পন হবে, সেই কম্পনের দিক এবং তরঙ্গের দিক, তরঙ্গ প্রবাহের দিক 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ, এইটা একটা মাধ্যম, যেমন পানি মাধ্যম। পানি মাধ্যমে আমরা একটা ঢিল দিলাম, পানির ঢেউ তৈরি হলো, আন্দোলন শুরু হলো পানির কণা, তাই না? এই আন্দোলন শুরু হওয়ার আমার ঢেউ যাচ্ছে এই দিকে, অর্থাৎ তরঙ্গ যাচ্ছে এই দিকে, কিন্তু মাধ্যমের কণাগুলো কি করলো, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। তার মানে কি, তার ডিরেকশনটা হলো কি মাধ্যমের এই তরঙ্গের দিকের সঙ্গে লম্ব বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পন করছে। যেমন আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বা আমাদের স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, সেখানে অনেক সময় ডিসপ্লেতে দেখানো হয় ওয়েভ। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আরেকজন দাঁড়িয়ে আছে, একজন বসলো একজন উঠলো, একজন বসলো একজন উঠলো, এইভাবে কি মানুষের যেন ঢেউ হয়, এবং ঢেউ
মনে হয় যে মানুষগুলাই যাচ্ছে, আসলে কি মানুষগুলো যাচ্ছে? যে যার জায়গায় ছিল সে তার জায়গা থেকে কি করলো, জাস্ট উঠানামা করলো, তাই না? কিন্তু আমরা দূর থেকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে কি ওই মানুষগুলাই এইভাবে ঢেউ করে চলে যাচ্ছে। এটা হলো কি, ঢেউ এইদিকে গেল কিন্তু আমি উঠানামা করলাম এইভাবে, তার মানে দেখো ঢেউ যাচ্ছে আর আমি এইদিকে, তাহলে এই যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হলো কি অনুপ্রস্থ। এটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা বলতে পারলাম কি অনুপ্রস্থ তরঙ্গ এমন একটি তরঙ্গ যে তরঙ্গস্থিত কণাগুলো তরঙ্গের দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণে আন্দোলিত হয় বা কম্পিত হয়, সেই সকল তরঙ্গকে বলা হবে কি অনুপ্রস্থ তরঙ্গ, যেমন পানির ঢেউ। ঠিক আছে, তাহলে আমরা তরঙ্গের প্রকারভেদ শিখে নিলাম। তরঙ্গের প্রকারভেদের পরে আছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি সমূহ যেগুলো আছে সেটা একটা চিত্র দিয়ে তোমাদের এই তরঙ্গ এবং শব্দ এই অধ্যায়টি আমি বলেছি খুব সহজ, আসলেই সহজ। এই একটা চিত্র দিয়েই, যেমন আমরা আলোর প্রতিফলনে একটা ছবি দিয়েই পুরো অধ্যায় শেষ, আলোর প্রতিসরণে ঠিক তেমনই এখানেও এই একটা ছবি দিয়েই এই পড়াগুলো সব খতম করা সম্ভব। দেখো, তাহলে এবার আমি এটা মুছে দেই। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। তরঙ্গ সংশ্লিষ্ট রাশির প্রথমেই যে রাশিটা পেলাম সেটা হলো পূর্ণ স্পন্দন। স্পন্দন মানে কম্পন, আমি বলেছি। পূর্ণ স্পন্দন মানে কি সম্পূর্ণ, অর্থাৎ আমি এখান থেকে যাত্রা শুরু করলাম এইদিকে, আবার আসলাম এইদিকে, আবার এখানে শুরু করলাম। আমি এখান থেকে আমার এতটুকু যাত্রা পথ, আমি এখান থেকে এতটুকু গেলাম মানে অর্ধেকটা গেলাম, তার মানে আমাকে আরো অর্ধেকটা আসতে হবে, তাহলে অর্ধেক কমপ্লিট হলো। এবং এখান থেকে এটুকু আসলাম, আবার এখানে গেলাম, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে আসলাম। ব্যাপারটা এরকম, তুমি যদি এইভাবে ঘোরাও, আমি একটি বৃত্তের চারিদিকে এইভাবে একবার ঘুরবো, এটা হলো পূর্ণ। ঠিক আছে, এখন এইটাকে যদি কম্প্রেস করে এইভাবে আরো চাপাই নিয়ে আসো, তাহলে এরকম হলো। এই বিন্দুটাকে কেন্দ্র করে যে ঘুরছে, এই ঘোরার গতিটা যদি অতি দ্রুত হয়, তাহলে আমাদের কাছে কি এই বিন্দুটাকে মনে হবে না যে সে এই বিন্দুটাকে কেন্দ্র করে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, তাই হচ্ছে না? যদি আরেকটু চাপ প্রয়োগ করে একে আরেকটু পাতলা করা যায়, ছিল গোল বৃত্তাকার, আমি চাপ দিলাম, সে এরকম হয়ে গেল, এবং দ্রুত গতির কারণে আমার মনে হবে কি এই বিন্দুটা এই বিন্দু থেকে খালি এইবার যাওয়া আসা করছে। বিষয়টা ঠিক এরকম। এখন আমি এই ঢেউটাকে যদি এই পাশ থেকে প্রেস করি, প্রেস করলে কি হবে, ঢেউটা এরকম হবে, তাই না? আমি যদি আরো প্রেস করি তাহলে এরকম হবে, এই তো। তাহলে আমরা বলতে পারি একটি পূর্ণ স্পন্দন বলতে এই যে এইখান থেকে এই বিন্দুটা যদি যাত্রা শুরু করে, তাহলে এখানে অর্ধেক গেল এবং এইটু হলো অর্ধেক। এখন এইটাকে যদি কেটে নিয়ে এখান থেকে কেটে নিয়ে যদি এইভাবে ছড়াই নিয়ে আসি, তাহলে আমাদের ফিগারটা আসে এই রকম। তার মানে একটা পূর্ণ সার্কেল হয়ে গেল। এই পূর্ণ সার্কেলটাই হলো পূর্ণ স্পন্দন। তাহলে এই একটা সম বিন্দু থেকে সাম্যাবস্থার যে কোনো তরঙ্গস্থিত যে কোনো একটি কণার একটা নির্দিষ্ট জায়গা থেকে ওই রকম, মনে করো আমি এটা সিলেক্ট করলাম, এইখান থেকে সিলেক্ট করলাম, এইখানেই হবে, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত অথবা এইখান থেকে এই পর্যন্ত যে আকৃতিটা পেলাম বা যে দশাটা পেলাম, সেই দশাটাই হলো কি পূর্ণ স্পন্দন। পর্যায়কাল। পর্যায়কাল কি? পর্যায়কাল হলো
একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে, অর্থাৎ এই যে একটি অর্ধ স্পন্দন এবং এখান থেকে অর্ধ হয়ে গেল কি পূর্ণ স্পন্দন। এখন এই পূর্ণ স্পন্দন হইতে বা ঘটনাটা ঘটতে তরঙ্গস্থিতির একটি কণা এইখান থেকে এইভাবে গিয়ে এইখানে গিয়ে একটা পূর্ণ স্পন্দন সংঘটিত করলো। এই পূর্ণ স্পন্দন সংঘটিত হতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হচ্ছে কি পর্যায়কাল। তাহলে পর্যায়কালের সংজ্ঞা আমরা কিভাবে দিব? একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটাই হলো পর্যায়কাল। এবার আছে কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক হলো একক সময়ে অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন দিতে পারে, যতগুলা পূর্ণ স্পন্দন দিতে পারে সেইটাকে বলা হচ্ছে কি কম্পাঙ্ক। যেমন আমরা ফ্যান চালাই, এখন এটা যদি তোমরা মনে করে স্যার এইভাবে একটা ঢেউ 1 সেকেন্ডে কতটাই পূর্ণ স্পন্দন দিবে, এটার কথা বাদ দাও। এখন যদি আমরা ওই ফ্যানের স্পিডের কথা ভাবি, ফ্যান এইভাবে ঘুরছে এইভাবে, তাই না? আরো যদি আমরা একটি নির্দিষ্ট বিন্দু করি তাহলে এরকম এরকম মনে হবে। এখন ফ্যানের গতি যদি সেকেন্ডে 15 বার হয়, সেকেন্ডে 15টি পাক দিচ্ছে, কিংবা মোটরসাইকেলের চাকার গতি আছে না এরকম, এদের গতি যদি সেকেন্ডে 15 বার হয় তাহলে তার কম্পাঙ্ক হবে কি 15। অর্থাৎ একক সময়ে 1 সেকেন্ডে যতগুলা এরকম পূর্ণ স্পন্দন দিবে তাকে বলা হবে কি কম্পাঙ্ক। এবার বিস্তার। বিস্তার কি? এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ তরঙ্গ প্রবাহের দিকের সঙ্গে যে রেখাটি দেখতে পাচ্ছ, এই রেখাটিকে বলা হচ্ছে কি সাম্যাবস্থা রেখা। অর্থাৎ এই সাম্যাবস্থা রেখা, এই রেখা থেকে উপরেও যতটুকু গেছে নিচেও ঠিক অতটুকুই আসবে। অর্থাৎ আমি যখন এইভাবে এবং এইভাবে ঘুরছিলাম, এইভাবে ঘুরছিলাম, আমার বৃত্ত ছিল, তাই না? এই বৃত্তটাকে যদি চাপ দিয়ে পাতলা করি তাহলে কি বিন্দুটা মধ্যবর্তী যে কেন্দ্রটা, মধ্যের এই কেন্দ্রটা কি কম বেশি হবে? এরকম হবে? কখনোই হবে না। সেন্টার সেন্টারই। তাহলে সেন্টার থেকে এ পাশে যতটুকু হবে এ পাশে ততটুকু হবে। তার মানে কি হলো? সাম্যাবস্থা রেখা থেকে তরঙ্গস্থিত একটি কণা সর্বোচ্চ যে দূরত্ব যাবে, নিচেও যেটা যাবে উপরেও সেটাই যাবে। বিস্তারের সংজ্ঞা যদি দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, সাম্যাবস্থা থেকে তরঙ্গস্থিত কোনো কণা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো বিস্তার। কি বললাম? সাম্যাবস্থা থেকে তরঙ্গস্থিত, তরঙ্গস্থিত মানে তরঙ্গের উপর অবস্থিত যে কোনো কণা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো বিস্তার। সর্বোচ্চ দূরত্ব, সেটা নিম্নগামী হতে পারে, ঊর্ধ্বগামীও হতে পারে, এটাই হলো বিস্তার। তারপর কি দশা। তরঙ্গস্থিত যে কোনো কণার যে কোনো মুহূর্তের অবস্থানই হলো ওই তরঙ্গস্থিত কণার দশা। যেমন এ সবসময় এখানে ফিক্সড আছে, এ সবসময় এখানে ফিক্সড আছে, এ সবসময় এখানে ফিক্সড আছে। এ কি করলো? হালকা উঠে বসে পড়লো, আবার হালকা উঠে বসে পড়লো, উঠে বসে পড়লো। সবাই তো এভাবে উঠানামাই করছে, তাই না? এখন এই অবস্থানে যে কোনো মুহূর্তে এই বিন্দুটার যে অবস্থা সেটাই হলো তার দশা। যেমন এই বিন্দুটার এখন কি অবস্থা? এই বিন্দুটার অবস্থা হলো ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী। আবার এই যে এখান থেকে এই বিন্দুটা আছে, এই বিন্দুটা আছে, এদের দশা কি নিম্নগামী। তাহলে দশা বলতে কি বুঝছি আমরা? তরঙ্গস্থিত যে কোনো কণার যে কোনো মুহূর্তের অবস্থানই হলো ওই কণার দশা। এবার আছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? একটি পূর্ণ স্পন্দন সংঘটিত হতে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, কি বললাম? একটি পূর্ণ স্পন্দন সংঘটিত হওয়ার জন্য তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। পূর্ণ স্পন্দন আমরা প্রথমেই শিখেছি। পূর্ণ স্পন্দন মানে কি? এটা অর্ধ স্পন্দন এবং এটা অর্ধ স্পন্দন, দুটো অর্ধ স্পন্দন মিলে একটি হলো পূর্ণ স্পন্দন। এখন পূর্ণ স্পন্দন
স্পন্দন সংঘটিত হতে যে পথ অতিক্রম হয় বা অতিক্রম করে সেটাই হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। এখন এখানে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই তাহলে এইখান থেকে এইটা হলো সেই তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এই কথাটাকে আরো একটু সহজে বলতে পারি, সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। সমদশা, সমদশা মানে কি দুটো কণা একই দশায় থাকবে। যেমন এই যে এই একবার সর্বোচ্চ চূড়ায় আছে, এও কিন্তু ওই সময়ই সর্বোচ্চ চূড়ায় আছে, তাহলে এ যে অবস্থায় আছে এও সেই অবস্থায় আছে, এই কারণে বলা হলো সমদশা। তাহলে সমদশা সম্পূর্ণ দুটি কণার মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আমি কিছু কথা বলতে ভুলে গেছি, পর্যায়কাল একে টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। সময়, এটা সময়, সময়ের একক হলো কি সেকেন্ড। কম্পাঙ্ক একে হলো এফ দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এফ, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো হার্জ, এইচ জেড। তরঙ্গ দৈর্ঘ্য একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এর একক হলো মিটার, কারণ আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার। তাহলে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। অথবা এখানেও তোমরা বুঝতে পারলা কি একটি পূর্ণ স্পন্দন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এখানেও কিন্তু এই একই জিনিস, এখানেও পূর্ণ স্পন্দনই হচ্ছে। তুমি এই যে এইখান থেকে এইটুকু যে কাটলা, আবার এখান থেকে এইটুকু যে কাটলা, এই দুইটাকে এক জায়গায় করলে, এইটাকে এবং এইটাকে যদি এক জায়গায় করো তাহলে এইটাকে যদি কেটে এই পাশে আনো, দেখো দুটো মিলে একটা অর্ধ তরঙ্গ হলো, আর এখানে একটা অর্ধ তরঙ্গ আছে। তাহলে টোটাল এই তিনটা পার্ট মিলে একটি পূর্ণ তরঙ্গই হচ্ছে। ক্লিয়ার? এবার আছে কি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হলো একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো তরঙ্গ বেগ। আমরা গতি অধ্যায়ে পড়েছি দূরত্ব কি, সরণ কি, বেগ কি, তাই না? ঠিক ওই রকমই সংজ্ঞা এখানেও, একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো তরঙ্গ বেগ। তাহলে আমরা যা যা শিখলাম, পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হলো মিটার পার সেকেন্ড। এখন টি এবং এফ এর মাঝে সম্পর্ক, ভি এবং ল্যামডার মাঝে সম্পর্ক। খুব সহজ একটি বিষয় এবং যে বুঝতে পারবে সে ইজিলি বুঝবে, আর যে বুঝবে না তার কাছে শুধু মনে হবে এটা কেমন হলো, এটা কেমন হলো। মানে সহজ বিষয়টা সহজভাবে নিতে না পারলে যা হয়। এই অধ্যায়টি আসলে সহজ, তোমরা আরেকবার দেখো। আমি কি করেছিলাম? বলেছিলাম যে একটি পূর্ণ স্পন্দন হইতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল, তাই না? এটাকে বলা হয় কি? পর্যায়কাল, পূর্ণ স্পন্দন হতে। তাহলে একটি স্পন্দন হতে সময় লাগে টি সেকেন্ড, মানে এটা পর্যায়কাল। যে একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল, আমরা ধরলাম টি সেকেন্ড। তাহলে বিষয়টা যদি এখন এইভাবে লিখি, টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় কয়টা? একটা। এটা তো মানবা, এখান থেকে মানবা না? তাহলে একক সেকেন্ডে কয়টা হবে? এক সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় কয়টা? 1/t, তাই না? আবার আমরা কি বলছি? কম্পাঙ্কের সংজ্ঞায় বলেছি একক সময়ে যতগুলা পূর্ণ স্পন্দন হয়, একক সময়ে যতগুলা পূর্ণ স্পন্দন হয় সেটা হলো কম্পাঙ্ক। তাহলে একক সেকেন্ডে পূর্ণ স্পন্দন কতটি? এতটি। তাহলে একক সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন হচ্ছে সেটা হলো কম্পাঙ্ক। আবার একক সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন হলো? এতটি। তাহলে এটাই তো কম্পাঙ্ক, তাই না? এটাই হলো একটি সূত্র, F = 1/t।
এটাই কম্পাঙ্ক নির্ণয়ের একটি সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে, খুব সহজ একটি বিষয় এবং মজার। মানে একটা লাইনকে ঘুরাইয়া পেঁচাইয়া সূত্র বের করা। একটাই লাইন কিন্তু দুটো না, একটা লাইনকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করে কি করলো, একটা সম্পর্ক নির্ধারণ করা হলো। ঠিক আছে, এবার যাচ্ছি কি A4 ল্যামডার ভিতরে সম্পর্ক। এবার যাব কোথায়, ভি এবং ল্যামডার ভেতরে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বের করব। তাহলে একটি পূর্ণ স্পন্দন যে দূরত্ব অতিক্রম করে সেটা কি, একটি পূর্ণ স্পন্দন। এই যে পূর্ণ স্পন্দন যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে করে ল্যামডা দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করে তা হলো ল্যামডা। তাহলে একটি এফটা কি, ওই যে কম্পাঙ্ক f সমান 1/t, এখানে কি ছিল এতটি। আবার বলি ওটা কি ছিল, ছিল t সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় কয়টা, একটা। 1 সেকেন্ডে কয়টা হয়, 1/t। এই 1/t কে f বলেছিলাম, তাই না? তাহলে এতটি, এখানে বলেছে একটি পূর্ণ স্পন্দন এবং এতটি মানে f। এই একটি পূর্ণ স্পন্দন হতে যে দূরত্ব অতিক্রম হবে সেটা হলো কি বেশি, f ল্যামডা। f ল্যামডা। এখন তরঙ্গ বেগের সংজ্ঞা কি? তরঙ্গ বেগের সংজ্ঞা হলো কোন তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে। কোন সময়ে? একক সময়ে। আমরা জানি একক সময় বলতে গেলেই যেমন আমরা দেখেছি একক সময়ে অতিক্রান্ত বেগ। একক সময়ে অতিক্রান্ত বেগ মানে কি, v বা t। t দিয়ে কিছু ভাগ করলে হয় একক সময়। এই যে আমরা এখানে t দিয়ে ভাগ করেছি, বুঝতে পেরেছো? t দিয়ে ভাগ করেছি, তাহলে এই যে এতটি মানে f, এইটাই তো তাহলে তরঙ্গ বেগ। ক্লিয়ার? এটাই সেই তরঙ্গ বেগ। তাহলে আমরা এটাকে বলতে পারি কি, v। অর্থাৎ v সমান f ল্যামডা, এটা আরেকটি সূত্র। এই দুটো হলো মজার সূত্র, খুব মজার সূত্র। বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে শেষ। তরঙ্গ সম্পর্কিত যে কথাগুলো ছিল সেগুলো আপাতত শেষ আজকের মতো। তোমাদের এই অধ্যায়ের উপরে শব্দ নিয়ে কথা আছে, এই শব্দের উপরে আমি দ্বিতীয় ক্লাসটি আপলোড করব পরবর্তী ক্লাসে। আজকে যা যা শিখলাম সেটা হলো তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্য কি, তরঙ্গ কত প্রকার কি কি, তারপরে কি তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে সেই রাশিগুলো জানলাম, এবং বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে সম্পর্ক, কম্পাঙ্ক এবং পর্যায়কালের ভিতরে সম্পর্ক। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং তোমাদের ভালো লেগেছে, তোমাদের বুঝতে সহযোগিতা করবে আশা করি। তোমরা বইটাকে একটু ভালো করে দেখো। বইটাকে দেখলে আমার মনে হয় না যে আর কোনো বাধা থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে।